বাংলাদেশের যেটা ঐতিহ্য সেটা হলো একজন জেলে, সে সারাদিন জাল দিয়ে মাছ ধরবে, সারাদিন মাছ ধরে হাটে গিয়ে মাছগুলো অনেক কষ্ট করে সারা সন্ধ্যা অপেক্ষা করে তারপর বিক্রি করবে। তারপর তার মধ্যে আবার কিছু বাকি যাবে, কয়েকটা টাকা পাবে। এই টাকাগুলো দিয়ে সে দিনের বাজার করে সদাই করে তারপরে বাড়িতে ফিরবে। তারপরে তার রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া করে বাচ্চা কাচ্চা ঘুমাবে। এটা হলো একটা জেলে বা একজন শ্রমিক বা একজন ছোট্ট কৃষকের জীবন। তো এর মধ্যে এই আয়ে বা এই জীবন পদ্ধতিতে একটা সংসারে এক বা একাধিক ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়িয়ে তারপর শিক্ষিত করা এবং তাদের খরচ বরচ বহন করা, এটা নিতান্তই করুণ, নিতান্তই কঠিন কাজ। একজন শিক্ষক মাস শেষে 5,000 টাকা বেতন পেত। বেতন পাওয়ার আগেই তার অন্যান্য বাকি বাট্টা হিসাব করলে পুরা বেতনটা শেষ হয়ে যেত। 1 তারিখে বেতন পেলে 5 তারিখের মধ্যে সব টাকা শেষ, আবার বাকি, আবার বেতনের জন্য অপেক্ষা। তো এর মধ্যে এভাবেই সংসার চালিয়ে সন্তানদের মানুষ করেছেন। কিন্তু কি হলো, হঠাৎ করে প্রবাসীর সংখ্যা অনেক বেড়ে যাওয়া শুরু করলো। অনেক মানুষ বিদেশে যে আয় উপার্জন করা শুরু করলো। উপার্জনের ধান্দায় এবং রুটি রোজগারের ধান্দায় তারা প্রবাসে গমন করলো। তো কি হলো, এখানে সকল শ্রেণীর সকল পেশার লোক প্রবাস, তাদের একমাত্র প্রফেশন হলো তারা প্রবাসী। তারা জেলে হোক, মেটে হোক, কুমার হোক, লেবার হোক, ক্লিনার হোক, থালাবাটি মাজুক, রাস্তা ক্লিন করুক, হোয়াটএভার, তাদের একমাত্র প্রফেশন প্রবাসী। তো এই প্রবাসীদের সন্তানরা, এই প্রবাসীদের পরিবার, তারা এই যে আমি জেলে, শ্রমিক, শিক্ষক, কৃষক এদের কথা বললাম, এদের যে জীবনযাত্রার স্টাইল ছিল সেটার সাথে সম্পূর্ণ ভিন্ন। কারণ এখানে প্রবাসীরা কি করছে, কিভাবে টাকা ইনকাম করছে বা কিভাবে টাকা পাঠাচ্ছে, বা তাদের কি কষ্ট করছে, তারা কি স্যাক্রিফাইস করছে, তাদের দিনগুলো কেমন যাচ্ছে, এটা পরিবাররা নিতান্তই বুঝতে পারে না। তারা অপেক্ষা করে মাসের শেষ হলেই বিদেশ থেকে টাকা পাঠাবে। তারা শুধু টাকা আসলো এবং টাকা কিভাবে খরচ করবে এতটুকুই তারা জানে। সো তারা বাজারে যেয়ে সবচেয়ে বড় মাছটা কেনার চেষ্টা করে। যার বাপে কোনোদিন সাইকেল চালাইতে পারে নাই, সে মোটর সাইকেল হোন্ডা কিনে বুম বুম করে ঘুরে। তো যার বাড়িতে রেডিও ছিল না, রেডিও বানান করতে পারে না, সে টেলিভিশন, ডেক সেট, তারপর দামি ক্যামেরা, আইফোন নিয়ে ঘুরে। তো এভাবে জীবনযাত্রার মান একদিকে, কিন্তু মানুষের ওয়ার্ল্ড ভিউ এবং মানুষের মৌলিক নর্ম, মোরালিটি, এগুলো বদলে যাওয়া শুরু করলো। তো হলো কি, যেটা বলতে চাচ্ছি সেটা হলো, প্রবাসীরা যে কষ্ট করে না সেটা না। প্রবাসীরা বেসিক্যালি বাংলাদেশে আমি যাদের কথা বললাম সবার চেয়ে বেশি কষ্ট করে, এবং তাদের এই কষ্টটা তাদের জীবন এবং জেনারেশনের উপর এবং সারা জাতির উপর একটা প্রভাব পড়ে। সেটা কিরকম, একজন প্রবাসী, আমি সংক্ষেপে বলি, সে যখন বিদেশে যায়, সে খুব ইয়াং বয়সে বিদেশে যায়, কারণ তার হয়তো পড়াশোনা করতে পারে নাই ঠিক মতো, পড়াশোনায় ভালো না, অথবা বন্ধু বান্ধবের সাথে মিশে বখাটে হয়ে গেছে, অথবা সামর্থ্য নাই। তো এই তরুণ বয়সে সে দু এক বছর ঢাকায় কাজ টাজ শিখতে চেষ্টা করে, তারপর বিদেশ চলে যায়। বিদেশে যে তার যৌবনের প্রায়
পুরোটা সময় সে বিদেশে কাটিয়ে দেয়। এর মধ্যে অনেকে একটা বিবাহ করার জন্য দেশে আসার সময় পায় না বা সুযোগ পায় না। অনেকে টেলিফোনেও বিয়েটা সেরে ফেলে। তারপর বা বিয়ে করতে আসলেও দেখা যায় যে যেদিন বিয়ে করলো তার পরের দিনে তার ফ্লাইট। তো এভাবে চলে তাদের সংসার, তাদের জীবন। বছরে 2-3 বছরে হয়তো একবার আসলো, এসে তারপর বইয়ের খোঁজ খবর নিয়ে আবার শ্বশুরবাড়ি খোঁজ খবর নিয়ে তারপর আবার চলে গেল। এর মধ্যে তাদের বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেল। এই করি সেই করি, আজ করি কাল করি, এটা করব, এটা হলে এটা হবে, এটা হলে এটা করব, আজ না কাল, আগামী বছর, এরকম করতে করতে তাদের জীবনের 10-15-20 বছর পার হয়ে যায়। তখন তাদের জীবনের শেষ পর্যায়ে এসে পড়ে। তখন তারা জীবনের হিসাব মেলানোর চেষ্টা করে। ততদিনে তার সন্তানগুলো অনেক বড় হয়ে যায়, তাদেরও আবার বিবাহ করার বয়স হয়ে যায়। তো এই আশায় আশায় এভাবে পরিবারের পর পরিবার, সমাজের পর সমাজ, জাতি প্রভাবিত হচ্ছে এবং বঞ্চিত হচ্ছে অনেক কিছু থেকে। তো আমার পয়েন্টটা হলো যে এই ম্যাসিভ যে প্রবাসী যে সেক্টরটা, যা একটা বড় একটা অংশ, জনগণের একটা বড় অংশ যারা এখন প্রবাসে বা প্রবাসী, তাদের পরিবার, তাদের সন্তান সন্ততি যারা বাংলাদেশে বড় হচ্ছে, তাদের যে মোরাল স্ট্যান্ডার্ড, তাদের যে নর্মস, নৈতিকতা, তাদের যে পছন্দ অপছন্দ, তাদের যে চরিত্র, তাদের যে ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, চিন্তাভাবনা এবং ভিশন ভালো না, এবং কোনো কিছুই স্টেবল না। আর এটাই আজকালকার বাংলাদেশের, আমাদের রাজনীতিতে, আমাদের দেশ এবং জাতির উপর মারাত্মক প্রভাব ফেলেছে। তো এই পয়েন্টে আমি বলতে চাচ্ছি, আরেকটা পয়েন্ট আমি বলবো, সেটা হলো বাংলাদেশে যখনই যে সরকার এসেছে, যারাই এসেছে, যে দল ক্ষমতায় এসেছে অথবা যে ব্যক্তি ক্ষমতায় এসেছে, কিছুদিন হয়তো ভালো মন্দ মিলিয়ে কাজ করেছে, কিন্তু এক পর্যায়ে তারা কেউই বাংলাদেশকে ভবিষ্যতের জন্য তৈরি করে যেতে পারে নাই এবং তারা উন্নয়ন করতে পারে নাই। তারা কাজ দিন এনে দিন খেয়েছে, কিন্তু আরো 10 বছর পরে কি হবে বা আরো 20 বছর চলার জন্য কোনো কিছু সেট করে যাওয়া বা কোনো সিস্টেম ডেভেলপ করে যাওয়া, কোনো কিছুই করে যেতে পারে নাই। আর দুর্নীতি তো আছেই। তো এর ফলে বিগত লেটেস্ট যেটা হলো যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ দল বা আওয়ামী লীগ, তারা দীর্ঘদিন বাংলাদেশে ক্ষমতায় ছিল, 15-16 বছর কন্টিনিউ। আর এই সময়ে তারা ব্যাপক দুর্নীতি এবং কুশাসন এগুলো দিয়ে দেশটাকে ভরে ফেলেছিল। তো প্রশ্ন হলো যে এই এতদিন কেন মানুষ অপেক্ষা করলো? মানুষ কেন 24-এ যেহেতু পেরেছে, তাহলে তার আগেই কেন এই চেষ্টাটা করলো না? আসলে এটার মধ্যে যে লুকিয়ে থাকা গুরুহ যে প্রশ্ন, সেটা হলো যে মানুষ চিন্তা করেছে, যারা সুশাসন চায়, যারা স্বৈরাচারের পতন চায় বা স্বৈরাচার এর বিরোধী, যারা দুর্নীতির বিরোধী, যারা একটা সোনার বাংলাদেশ স্বপ্ন দেখে, তারা কিন্তু চুপ করেছিল, চোখ বন্ধ করেছিল, বাধ্য হয়ে। 1 নাম্বার। 2 নাম্বার হলো যে তারা চিন্তা করেছে যে তারা যদি এই স্বৈরাচারের শিকড় উপড়ে ফেলে, তাহলে এরপরে নেক্সট কে আসবে এরপরে? এর অল্টারনেটিভটা কি? এই মেইন প্রশ্নটা, অল্টারনেটিভ। এই অল্টারনেটিভের জন্য, এই বিকল্প তারা খুঁজে পায়নি বলে বাংলাদেশে এতদিনে কিছু হয়নি। এবং এটার প্রমাণ এখনই, এই কথাটা আমি আগে বলতাম না, কিন্তু এখন বললাম কারণ এর প্রমাণ আপনাদের হাতের সামনে। সেটা হলো
আমরা ভেবেছিলাম যে আমরা বিকল্প পেয়েছি, আমরা নতুন বন্দোবস্ত করতে পারব এবং সোনার বাংলা করতে পারব। কিন্তু পরিহাস, সেটাও দেখেন সেই তাই, সেটাও হলো না। সো এর মানে হলো যে আসলে বিকল্প বাংলার মানুষ এখনো খুঁজে পায় নাই। তো বিকল্প যদি না পায় তাহলে বাংলার ভবিষ্যৎ এমনই হবে। তো আমার 2টা পয়েন্ট যেটা আমি আলাপ করলাম, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বাঙালি জাতির ভবিষ্যৎ এবং বাঙালি জাতির যে রাজনীতি এবং অবস্থা, সেটার জন্য 2টা জিনিস, এখনকার যে পরিস্থিতি, এই দুঃসহ পরিস্থিতির জন্য 2টা জিনিস দায়ী। একটা হলো অল্টারনেটিভ নাই, অল্টারনেটিভ তৈরি হয় নাই বা অল্টারনেটিভরা কাজ করতে পারছে না। আর 2 নম্বর হলো এই প্রবাসীদের এফেক্ট। এই প্রবাসীদের ইফেক্টটা বাঙালি জাতিকে অনেক প্রভাবিত করেছে। আশা করি এটা নিয়ে আপনারা ভাববেন। এ পর্যন্তই। খোদা হাফেজ।